আপু, তুমি সব কি খাইতেছো? কেন বোন, ভাত খাইতেছি। আপু, আমি তা নিজের চোখে দেখতেছি যে তুমি ভাত খাইতেছো, কিন্তু তুমি পান্তা ভাত কেন খাইতেছো, তা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে? মোনা, ওগরে যা খাইতে দিছি খাইতে দে। আর তুই দেখতেছিস না এখানে ছোট জামাইরে খাইতে দিছি, ছোট জামাইয়ের সামনে এগুলি কি শুরু করছিস তুই? মা, আমি শুরু করছি তোমার এটা মনে হইতেছে? মা, শুরু তো আমি করি নাই, শুরু তো তুমি করছো। এগুলো কি করছো মা? হ্যাঁ, এখানে বড় আপু আর দুলা ভাই আসছে, তুমি তাদেরকে কি করছো? মাটিতে বসে পান্তা ভাত খাইতে দিছো। আর আমার জামাইকে কত সুন্দর আদর আপ্যায়ন করে, এত সুন্দর করে টেবিলে বসিয়ে তাকে কি খেতে দিলে? হ্যাঁ, মাছের মাথা, মাংস। তাহলে আমার আপু কি দোষ করছে? হ্যাঁ, আমার আপু আর দুলা ভাইকে কেন তুমি মাটিতে বসালে? কিসের জন্য তুমি তাদেরকে পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা ভাত খেতে দিলে? হ্যাঁ, এগুলো কি করছো মা? আমি তো কিছু বুঝতেছি না। মা, একটা কথা বলি শোনো। হ্যাঁ, এক চোখে তেল আর এক চোখে লবণ এসব বিক্রি করো না, বন্ধ করো। হ্যাঁ, এসব ভেদাভেদ কেন করতেছো? ও তোমার কি মেয়ে না? আমি যেমন এই বাড়ির মেয়ে, ও সেম এই বাড়ির মেয়ে। তাহলে দুই জামার ভিতর এত ভেদাভেদ কিসের জন্য? এক জামাইকে মাটিতে বসাইছো আর এক জামাইকে সুন্দর মতো চেয়ারে বসাইছো। কেন করতেছিস তুই বুঝতেছিস না? ও তো আমার পেটের মেয়ে না, ও আমার সৎ মেয়ে। আর তুই এসেছিস আমার পেটের মেয়ে, এই জন্যই তো ওদেরকে পান্তা ভাত আর কাঁচামরিচ দিচ্ছি, আর জামাইরে আমি মাছের মাথা দিচ্ছি। বাহ মা, বাহ! আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। এই হচ্ছে আমার মা। আমার মার বিচার এত সুন্দর, এটা তো পুরা এলাকায় না তালি দিয়ে আমাকে শোনাতে ইচ্ছা করতেছে। দেখো আমার মার বিবেক, দেখো বিচার, দেখো কত সুন্দর দুই মেয়েকে আলাদা আলাদা চোখে দেখতেছে। এক মেয়েকে দেখতেছে নিচু চোখে, আর এক মেয়েকে দেখতেছে উপরের চোখে। আমাকে যদি এতটা আদর করতে পারো, তাহলে এই মেয়ে কি দোষ করেছে? ও তো এইবারই বড় মেয়ে, তাই না? আমি যদি আদর পাই, তাহলে তার থেকে বেশি আদর পাওয়া দরকার আমার আপুর, কারণ আপু এই পরিবারের বড় মেয়ে। তাহলে এত ভেদাভেদ কিসের জন্য? হ্যাঁ, আমার জামাইকে কত সুন্দর আদর যত্ন করে চেয়ার টেবিলে বসিয়ে আদর করে মুখে তুলে খাওয়াচ্ছ, আর আমার আপুকে কি করছো? হ্যাঁ, মাটিতে একটা পার্টি পর্যন্ত দাও না, একটা পার্টি তো দিতে পারতা, তাই না? হ্যাঁ, মাটিতে বসিয়ে কত সুন্দর পান্তা ভাত আর পেঁয়াজ দিছো, আবার বলতেছো যে তোর বোন কি তোর সাথে যায়? কিসের জন্য মা? আমরা দুই বোন কি রক্তের না? হ্যাঁ, তুমি মানতে পারো, হ্যাঁ তুমি মানতে পারো যে আমার আপু তোমার সৎ মেয়ে, কিন্তু আমি সেটা মানি না। কারণ কি জানো? কারণ আমার আপুর শরীরে যে রক্ত বইছে, আমার শরীরে সেম রক্তই বইছে, কারণ আমাদের দুজনের বাবা না একজনই। তুমি আজীবন আমার আপুকে সৎ মেয়ে ভেবেছো, কিন্তু আমি কোনোদিন আমার আপুকে সৎ বোন না ভাবি না। কেন ভাবি না জানো? কারণ আমার আপু আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করতো। তুমি তো নিজের চোখে দেখতেই পারতে না, সহ্যই করতে পারতে না, কিন্তু আমার আপু লুকিয়ে লুকিয়ে আমার কাছে আসতো, ভয়ে ভয়ে আসতো। কেন জানো? কারণ যদি তুমি দেখে পেলো, তখন তো আমার আপুকে যা ইচ্ছা তাই না বলবে। কিন্তু আমার আপু কিন্তু তার দায়িত্ব থেকে নড়ে নাই, এক চুল পরিমাণ নড়ে নাই। সে সব সময় লুকিয়ে লুকিয়ে এসে আমাকে আদর করতো, যত্ন করতো, আমাকে হাতে তুলে খাওয়াতো। আর তুমি কিনা আমার সেই আপুকে এভাবে অপমান করতেছে? মা, তুমি আমাকে সব সময় বড় চোখে দেখো আর আমার আপুকে ছোট চোখে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার জামাই তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। আর আমার আপুর জামাই, তার তো টাকা পয়সা নাই, সে তো গ্রামে গঞ্জে থাকে, খেতে খামারে কাজ করে, এই জন্য তার কোনো মূল্যায়ন নেই, তাই না? মা, একটা কথা বলো তো, হ্যাঁ তুমি এইরকম কিসের জন্য? তোমার বিচার এমন কেন? তোমার বিচার এত নিচু কিসের জন্য? এত ভেদাভেদ কেন আমার দুই বোনের মধ্যে? থাক বোন, তুই আর মায়ের কিছু কইস না। আমার ভাগ্যটা যদি এতই ভালো হইতো, তাইলে জন্মের পর পর আমার মা মইরা যাইতো না। কিন্তু দেখ, এই মাই আমার এই বাড়িতে আশ্রয় দিছে, দুই বেলা ডাল ভাত খাইতে দিছে, মানুষ করছে, বড় কইরা এই কামলার লগে আমারে বিয়া দিছে। বোন, বিশ্বাস কর, আমি এই কামলাটার লগে অনেক ভালো আছি, আমারে কষ্ট দেয় না, আমি দুইটা কম ভাত খাই, ভালো আছি বোন। আর মাই যদি আমারে এই বাড়িতে আশ্রয় না দিত, আমি তো রাস্তাঘাটে বড় হইতাম রে বোন, আমাদের শিয়াল কুত্তায় সিরা ভাইরা খাইতো। তুই আর মায়েরে কিছু কইস না। তোর দুলাভাই না আমার বাড়িতে গিয়া কইছে তুই জামাই লইয়া বাড়িতে আইছস। বিশ্বাস কর বোন, তোরে একটা নজর দেয়ার লাইগা আমি পাগলের মতো ছুটাইছি।
আমার ওই না করছিল আইতে, কিন্তু বিশ্বাস কর আমি শুনি নাই। তোরে তো ছোটবেলাতেই আমি কাহে গোলে কইরা মানুষ করছি, তুই আমার সন্তানের মতো। তোর লেগে আমি আমার সন্তানও নেই নাই, আর তোরে আমি দেহুম না, এটাই কি হয় বোন কো? মাইনে কিছু কইস না তুই, আমি তোর দুলাভাইরে লই আমি ওহনেই চাইতেছি গা, তোর এমন করিস না। কি তোমার বোনটা দেখা হইছে? তোমার আমি আগে মানা করছিলাম এই বাড়িতে যাওয়ানোর দরকার নাই। আমার কথা শুনলা না? আইসা বললা তুমি তোমার বোনরে দেখতে। তোমার বোনরে যদি তোমার দেহের শখ মেটে তাইলে তুমি চলো, এই বাড়িতে আমি আর এক মুহূর্তে থাকুম না। চলো তুমি। না দুলা ভাই, আপনি কোথাও যাবেন না। আপনি এখান থেকে যদি যান তাহলে আপনি ন্যায্য বিচার পেয়ে তবেই যাবেন, তার আগে না। আর মা, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তুমি হয়তো ভুলে যেতে পারো কিন্তু আমি না কিচ্ছু ভুলি নাই। হ্যাঁ, আমার এই বোনটা এই ফ্যামিলির জন্য কি কি করছে এগুলো আমার সবকিছু মনে আছে। মা, তোমার কি এটা মনে পড়ে? হ্যাঁ, আমি যখন বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাই তখন তখন তোমার পাশে কে ছিল? এই বোন ছিল আমার। তুমি যখন অসুস্থ হয়ে পড়ছিল, তোমার আশেপাশে যখন কেউ ছিল না, তখন কে ছিল তোমার পাশে? এই আমার বড় বোন ছিল। সারা দিন রাত তোমার পাশে বসেছিল, তোমার সেবা যত্ন করতো। আর এই যে দুলাভাই, দুলাভাই তার সকল কাজ কর্ম ছেড়ে এই বাড়িতে এসে বসেছিল শুধুমাত্র তোমার জন্য। যদি তোমার কোনো কিছু হয়ে যায়, যদি তোমার কিছু লাগে, যাতে করে তোমার কোনো বিপদ না হয়, এর জন্য এই বাড়িতে এসে পড়েছিল। আর আমার এই বোনটা সারাক্ষণ তোমার পাশে বসেছিল, কখন মার কি লাগবে না লাগবে, মার কি কষ্ট হচ্ছে না হচ্ছে, এগুলা করার জন্য। আমি তো শ্বশুর বাড়ি থেকে আসতে পারিনি, কারণ আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, আমি চাইলে আসতে পারতাম না। শুধুমাত্র এই দুইটা মানুষ তোমার পাশে ছিল, তোমার পাশে থেকে তোমাকে সুস্থ করে তুলছে। আর তুমি কিনা এতটাই অকৃতজ্ঞ একজন মানুষ যে কিনা তার এই মেয়েকে শুধুমাত্র সৎ মেয়ে ভেবে এতদিন তুমি তাকে দূরে ঠেলে রাখছো। হ্যাঁ, কিসের জন্য মা? তুমি কি একটাবার এটা ভাবো নাই? হ্যাঁ, ও আমার পেটের মেয়ে না, ঠিক আছে, কিন্তু ও তো কোনোদিন আমাকে সৎ মা ভাবে নাই। ও সবসময় আমাকে আপন মায়ের মতোই দেখতো, মা বলে রাখতো। কিন্তু আফসোস যে আমার আপুটা তার মার কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায় নাই। বাহ, কত সুন্দর। বাহ, আপনার এমন আচরণ দেখে আমার সত্যি তালি দিতে অনেক মন চাচ্ছিল। সেই ভাবতেও অবাক লাগতেছে, একজন মায়ের মন মানসিকতা কেন এমন হবে? মোনা, তুমি না আমাকে বলছিলা তোমার মা অনেক ভালো একজন মানুষ, অনেক প্রশংসা করছিলা, এই তোমার মায়ের ভালো গুণ। আজকে আমাদের বিয়ের পরে এই প্রথম আমি শ্বশুর বাড়িতে আসছি। আসার পর থেকে তোমার মায়ের আচরণ আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করতেছি। এই মানুষটা আমাকে অনেক আদর আপ্যায়ন করতেছে, আর এই যে বড় দুলাভাই, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করতেছে। এমনকি তাদেরকে খেতে দিল তো দিল মাটিতে বসিয়ে পান্তা, মরিচ, পেঁয়াজ, এসব কিছু। কেন মা? উনি কে? আপনার মেয়ের জামাই না? ও সরি, মাই মিস্টেক, আমি তো ভুল করে বলছি। আপনার তো এটা সৎ মেয়ে। সৎ মেয়ে কখনো আবার আপন হয় নাকি? এটা আপনার চিন্তা ভাবনা। একটা মা কিভাবে এমন চিন্তা করতে পারে? আপনি তো মায়ের জাত, মায়েদের কাছে তো সন্তানের কখনো কোনো ভেদাভেদ হয় না। আপনার আপন সন্তান নাকি আপনার সৎ সন্তান, এটা তো অনেক দূরের কথা। সবার আগে হচ্ছে আপনি একজন মা হয়ে দুইটা সন্তানের ভিতরে এমন ভেদাভেদ পায়। আজকে আমি বড় লোক, আমার কোটি কোটি টাকা আছে, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখছি, দ্যাটস ওয়াই আপনি আমাকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতেছেন। আমার কখন কি লাগবে, কোথায় কি লাগবে, আমি কি খাবো, এই সব কিছু নিয়ে আপনি একদম অস্থির হয়ে গেছেন। কিন্তু আরেকদিকে এই যে আপনার বড় জামাই, তাকে আপনি খেতে দিচ্ছেন তো দিচ্ছেন পান্তা ভাত সাথে পেঁয়াজ আর মরিচ। ছি, এরকম ভেদাভেদ কেন? আপনার এই বড় মেয়ে আপনার জন্য কি না করছে আমি সবকিছু জানি। আপনাদের এই পরিবার সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমি যেই বাড়িতে বিয়ে করছি, আমার বউ যেই বাড়িতে বড় হয়েছে, সেই বাড়ির সম্পর্কে এতটুকু নলেজ কিন্তু আমার আছে। এই যে এই মানুষটা আপনার বড় মেয়ে, তাকে আপনি সৎ মেয়ে বলতে 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 আজকে সেই মেয়েটা এই অবস্থানে এসে দাঁড়াইছে। কই, আপনি যাকে সৎ মেয়ে বলেন সেই মানুষটা আপনাকে তো কখনো সৎ মা বলে না। আপনাকে তো যথেষ্ট ভালোবাসে, অনেক সম্মান করে। ওই যে আপনার মেয়ে তো মাত্র বলল, আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার এই মেয়েটা
আপনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে, সাথে আপনার এই বড় জামাইও। এই মানুষগুলোর প্রতি আপনি এতটুকু কৃতজ্ঞতা বোধ পর্যন্ত রাখতে পারতেছেন না? আরে তাদেরকে স্বীকার না করলেন, এতটুকু তো স্বীকার করবেন যে তারা আপনার জন্য কি করছে না করছে। আমি কাকে কি বলতেছি? যেই মানুষটার মন মানসিকতা এমন যে এক চোখে তেল আরেক চোখে নুন বিক্রি করবে, সেই মানুষটাকে বুঝিয়ে কোনো লাভ নাই। আমি অনেকক্ষণ যাবৎ আপনার এসব আচরণ দেখছি, সহ্য করতেছিলাম যে কখন একটা মানুষ কথা বলে। কারণ এই বাড়িতে আমি আপনার জামাই, আপনার জামাই হয়ে আমি যদি এখনই এরকম কথা বলে ফেলি, আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যখন দেখলাম আপনার মেয়ে ব্যাপারটা নিয়ে প্রোটেক্ট করতেছে, আমি আর চুপ করে থাকতে পারলাম না। ছি, আপনাকে নিজের শাশুড়ি বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে। যাই হোক, আপনার সাথে আসলে কথা বলে কোনো লাভ নেই। যে মানুষের এইখানটাতে সমস্যা, মানে তার চিন্তা ভাবনায় সমস্যা, সেই মানুষটাকে আমি যতই বুঝাই না কেন, সে যতক্ষণ পর্যন্ত তার চিন্তা ভাবনা চেঞ্জ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আপনাকে চেঞ্জ করার জন্য এতগুলো কথা বলতেছি না, আমি জাস্ট আমার কথাগুলো বললাম। আজ বাদে কাল যদি আমার অবস্থার পরিবর্তন হয়ে যায়, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমি হারায় ফেলি, তখন তো আপনি আমার সাথে এমন আচরণই করবেন। আপনার বড় জামাইয়ের সাথে যেমন আচরণ করতেছেন, সে গরিব বলে আপনি তাকে দেখতেছেনই না, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন তাকে আপনি। না, আমি এরকম মানুষের সাথে একই বাসায় বসে তার সাথে একটা সুসম্পর্ক রেখে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারবো না। এই যে খাবারটা আমাকে দিচ্ছেন না, এটা আমার গলা দিয়ে নামবে না। মোনা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। এইরকম মন মানসিকতার মানুষের সাথে আমি অন্তত একটা মুহূর্তও কাটাইতে চাই না। চলো এখান থেকে। হ্যাঁ আলিফ, তুমি ঠিকই বলছো, আমি আর একটা মুহূর্তে এ বাড়িতে থাকবো না। কারণ যে বাড়িতে আমার বড় আপু আর আমার দুলা ভাইয়ের কোনো সম্মান নাই, তাদেরকে এতটা অপমান করা হয়, সেই বাড়িতে আমি একটা সেকেন্ডও থাকবো না। যে বাড়িতে কিনা আমার জামাইকে এতটা আদর করা হয়, সম্মান দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু আমার বড় বোনের জামাইকে ঠিক ততটাই তুচ্ছ তাচ্ছিল্য অপমান করা হয়, সেই বাড়িতে আমি থাকবো না। চলো। দাঁড়া মা, মা দাঁড়া। বাজান, আমি জানি আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি কোন সময় ওরে আমার নিজের সন্তান মনে করি নাই। সব সময় আমি মনে করছি যে ও আমার সতীনের মেয়ে, আমার সৎ মেয়ে, ও আমার পেটের মেয়ে না। আর মোনা, মোনা আমার পেটের মেয়ে। তাই সব সময় মোনার কাছে আমি ওর নামে আজে বাজে কথা কইতাম ওর সাথে তুই মিশবি না, ওর লগে বেশি কথা কবি না, কারণ এটা তো সৎ বোন, এটা তোর আপন বোন না। কিন্তু আমি ভুলছিলাম, আমার মোনাই সঠিক ছিল। আমি আমার মেয়ের কর্তব্য পালন করতে পারি নাই, কিন্তু মোনা ওর বোনের কর্তব্য পালন করছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। আমি ওকে দুই বোনের ভিতরে সব সময় ভেদাভেদ সৃষ্টি করছি। আমি এটা ভুল করছি, আমারে তোমরা ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। না না আম্মা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি আমার কাছে মাপ চান, নিজেরা ছোট করতেছেন। আসলে হয়েছে কি আম্মা, ছোটবেলা থেকে বাপ মায়ের আদর পাই না। আমি যখন অনেক ছোট, তখন আমার মা মারা যায়, তাই কোনোদিন বাপ মায়ের আদর কখনো পাইনি। আপনার মায়ের যখন বিয়ে করি, তখন মনে করছিলাম আমি আমার মা পাইছি, মায়ের আদর পামু। কিন্তু আমার হলো পোড়া কপাল, জন্ম থেকেই পোড়া কপাল, মায়ের আদরটা আর পাইলাম না। যাই হোক আম্মা, আমার না জানেন না কোন কষ্ট নাই। আমার এই দুনিয়াতে যত কষ্ট ছিল সব আমি ভুলে গেছি, কারণ আমি তো মা পাইছি। মায়ের আদর কোনোদিন পাই নাই, আমি আজকে মা পাইছি। আমি অনেক খুশি আম্মা, অনেক খুশি আজকে। বাজান, আজ থেকে জানবো যে আমার আরো দুটো ছেলে আছে, যেমন তুমি আর আলিফ। আমি আলিফরে যে চোখে দেখি, আজ থেকে আমি তোমার ওই চোখে দেখবো বাবা। আমি কোনো সময় তোমার লাগার খারাপ ব্যবহার করবো না, কোনো অন্যায় করবো না। আমার আলিফ যে এনে বসে খাইবো, তুমি আজ এনে বসে খাইবা, দুজনে এক লগে বসে খাইবা। আসো বাবা, আসো।
এটা কি সরকারি গাড়ি নাকি? আরে মৌ তুই? হ্যাঁ আমি। ওনাকে তুমি চিনো নাকি? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। ও আর আমি কলেজে একসাথে পড়তাম। তো তুই এখানে কি করছিস? আমি আমি তোমার হাজবেন্ডের জন্য এখানে অপেক্ষা করছি। ও তোর হাজবেন্ডের জন্য অপেক্ষা করিস? তোর তোর হাজবেন্ড কিতে করে আসছে, অটোতে নাকি বাসে? না না, বাসে বা অটোতে করে আসবে না। হয়েছে হয়েছে, থাক, আর একটাও মিথ্যা কথা বলতে হবে না। আমি এখন খুব ভালো করে জানি তুই তুই খুব বড় একটা মিথ্যা কথা বানিয়ে বলবি যে তোর হাজবেন্ডের গাড়ি আছে, বাড়ি আছে, আর তোর হাজবেন্ড প্রাইভেট কারে করে আসতেছে। আসলে এগুলো কোনো কিছুই নেই, কারণ তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর একটা ছোট লোক বা কোনো অফিসের দারোয়ানের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা মৌ, আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলতে যাব তুই একটু বল আমাকে। তুই না আগে আমার গাড়ির সামনে থেকে সর, কারণ এত বড় গাড়িতে যদি স্কেচ পড়ে না, তাহলে তুই আমাকে এটা ঠিক করার জন্য টাকা দিতে পারবি না, কারণ তোর কাছে এত টাকা পয়সা নেই। মৌ, তোর সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে, কোথায় তুই আমার সাথে ভালো দুটো কথা বলবি তা না, তুই আমার সাথে দুর্ব্যবহার করেই যাচ্ছিস। বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, সেজন্য কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট আমি জানি তোদের না এরকম গাড়ি কেনার সামর্থ্য নেই। আর বাই দ্য ওয়ে, মিট মাই উইল বি হাজবেন্ড সবুজ খান। আর এই গাড়িটার দাম কত জানিস? 50 লক্ষ টাকা। জীবনে এরকম গাড়ি চোখে দেখেছিস? আর তোরা তো জীবনে কোনোদিন এই গাড়ি কিনতে পারবি না, শুধু দেখি আফসোস করবি। হ্যাঁ ঠিক বলেছিস, গাড়িটা কিন্তু তোর বেশ সুন্দর। সবুজ জানো, ও আর আমি যখন একসাথে কলেজে পড়তাম না, সবাই না শুধু ওকে দেখতো, আমাকে না কেউ দেখতোই না, আমাকে কেউ পাত্তাই দিত না, সবাই শুধু ওর পিছে পিছে ঘুরতো। মানে ও ছিল ভাইরাল পার্সন। ওর হেয়ার স্টাইল, ওর কথা বলার স্টাইল, ওর ড্রেস আপ, সবাই এগুলো দেখে ওর পিছে পিছে ঘুরতো। আর এখন দেখো ওর কি অবস্থা হয়েছে, রাস্তায় কিভাবে একটা সস্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শোন, যারা যারা তোর পিছনে ঘুরতো না একসময়, তুই যাদের ক্রাশ ছিলি, তারা এখন তোকে দেখলে উল্টা দিকে ঘুরে দৌড়াবে, বুঝছিস? কারণ তোর আর আগের মতো সৌন্দর্যটা নেই। আর তুই না বলতে যে তোকে যে বিয়ে করবে সে নাকি থাকবে লাখে একজন। এখন কি তোকে কেউ দেখে বলবে যে তুই লাখে একজনকে বিয়ে করেছিস? তুই এমন একটা লোককে বিয়ে করেছিস যে তোকে এই রোদের ভিতরে, রাস্তার ভিতরে দাঁড়া করে রাখছে। তোর অবস্থা দেখ আর আমার অবস্থা দেখ, এতে বোঝা যাচ্ছে যে তুই একটা ফকিন্নি হয়ে গেছিস। আর শোন, তোকে তোর হাজবেন্ড কতটা যে ভালোবাসে তা আমার এখন তোর এই অবস্থা দেখে বোঝা হয়ে গেছে। আরে ভালোবাসা নিয়ে কেন কথা বলতে যাব বল? ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস? যাদের জীবনে ভালোবাসার খুব অভাব। কিন্তু আমার জীবনে তো ভালোবাসার কোনো অভাব নেই। আমি যাকে আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি না, তাতে আলহামদুলিল্লাহ। সে আমাকে প্রচুর ভালোবাসে, আমার খুব যত্ন করে, কেয়ার করে, সবসময় আমার দিকে তার নজর থাকে। তাই এক্সট্রা ভাবে ভালোবাসা নিয়ে কাউকে বলার আমার কোনো কিছু নেই। আর তাছাড়া যারা আমাকে দেখে তারা বুঝেই যায় আমি কতটা ভালো আছি, আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে, আর আমি কতটা সুখী। হয়েছে হয়েছে, তোর আর এত বড় বড় লেকচার দেওয়া লাগবে না। এখন হয়তো তুই বলবি তোর হাজবেন্ডের আমাদের মতন গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আসলে তো কোনো কিছু নাই। এত বড় বড় লেকচার তুই আমার সাথে আর দিস না, ঠিক আছে? আর শোন, তোর এই অবস্থা দেখে না আমার খুব শান্তি লাগতেছে, কারণ আমি তোকে কলেজ লাইফ থেকে খুব জেলাস ফিল করতাম। এখন তোকে দেখে আমার খুব ভালো লাগতেছে, বিশ্বাস কর। কি বলছো? এটা তোমার বান্ধবী? ও মাই গড, এরকম খেয়ার একটা বান্ধবী তোমার হতে পারে? আর তুমি কোথায়, আর তোমার বান্ধবী কোথায়? কি বললি মৌ তুই? তুই কলেজে থাকাকালীন অবস্থা আমাকে জেলাস করতি, আমাকে হিংসা করতে, আমাকে দেখতে পারতি না? ও মাই গড! অথচ আমি তোকে আমার জীবনের সেরা বন্ধুটি ভাবতাম, ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর উপরে আমার লাইফে আর কেউ নেই। অথচ তুই তলে তলে আমাকে হিংসা করতি, আমি কখনো জানতেই পারিনি। হায় আল্লাহ! আর আর আমি তোকে নিয়ে কত বড় বড় কথা বলতাম। যাক, অন্তত এটা ভালো হলো তোর সাথে আজকে আমার দেখা হয়ে আমি ক্লিয়ার হলাম যে তুই আসলে আমার বেস্ট ফ্রেন্ড না, আর আমি তোকে বেস্ট ফ্রেন্ডই ভেবে যেতাম। আর কি বললি, কলেজে থাকাকালীন অবস্থায় যে সমস্ত ছেলে আমার উপর ক্রাশ খেয়েছিল, আমার পিছন পিছন ঘুরেছিল, তারা এখন আমাকে দেখে উল্টা পথে দৌড়াবে, আমাকে দেখে ইগনোর করবে, আমাকে আর পছন্দ করবে না? কেন? আমার কি এমন হয়েছে? আমি তো ঠিক আগের মতোই আছি। আমি একটা শাড়ি পরেছি দেখে আমার লোক খুব খারাপ হয়ে গেছে, তাই না?
শোন, একটা কথা মাথায় রাখবি, আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আমি অন্যের স্ত্রী। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার হাজবেন্ড যেভাবে চাইবে ঠিক সেইভাবেই আমার চলতে হবে। তারা যদি চায় আমি ওয়েস্টার্ন পরবো, তারা যদি চায় আমি শাড়ি পরবো। আর শাড়িতে কি এমন আছে, আমি এটা পরতে খুবই কমফোর্টেবল, আমার কাছে কোনো অসুবিধা মনে হয় না। আর আমি তাদের অবাধ্য হয়ে এমন কোনো কিছুই করব না যাতে আমার শ্বশুর বাড়ির মান সম্মান চলে যায়, আমার হাজবেন্ডের মান সম্মান চলে যায়। আচ্ছা, তোর হাজবেন্ড কয়টা কি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো অফিসে জব করে। আর কত, হয়তো বা 15 থেকে 20 হাজার টাকা স্যালারি পায়, তাই না? আর আমার বয়ফ্রেন্ড কি করে জানিস? তার পার ডে ইনকাম আছে 1 লক্ষ টাকা। আর এখন তুই হিসাব করে দেখ যে তার মান্থলি বেতন কত হয়। আর শোন, তোকে আর একটা সুখবর দিচ্ছি, এরকম গাড়ি না আমাদের 10-12টা আছে, আর সামনের মাসে আরো কয়েকটা গাড়ি কিনবো, বুঝতে পেরেছিস? ও তো একটু কম বলছে, মাসে 30 লক্ষ টাকা। এটা ঠিক আছে, এটা আমার স্যালারি। আর এক্সট্রা ইনকাম প্রায় মাসে 60 থেকে 70 লক্ষ টাকা। বাহ, তাহলে তো খুবই ভালো। তোর বয়ফ্রেন্ডের তো মার্শাল্লাহ ভালো ইনকাম। তাহলে একটা কাজ কর, তোরা বিয়ে করে ফেল, কারণ তোরা একে অপরকে খুব ভালোবাসিস, তাই বিয়ে করে নেওয়াটাই উচিত। তাতে তোরা খুব ভালো থাকবি। কলেজ লাইফে আমি একটা কথা বলতাম না, যে আমি কোনো প্রেমের মধ্যে নাই, ডিরেক্ট বিয়ে করব। কারণ প্রেম করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই তোদেরকেও বলছি, তোরা বিয়ে করে ফেল, তাতে তোরা ভালো থাকবি। এই শোন, বিয়ে করবো না না করবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এত কথা বলিস না, হ্যাঁ, এত বড় বড় লেকচার দিস না আমাকে। আর শোন, তুই বিয়ে করে তোর কি অবস্থা হয়েছে, সবাই না তোর উপরে ক্রাশ ছিল, তুই হ্যান হবি ত্যান হবি, এখন দেখ তোর কি ফকিন্নি মার্কা অবস্থা। শোন, যারা একসময় তোর পিছে ঘুরতো না, তারা এখন তোর এই গেটআপ দেখে উল্টা পিছে দৌড় দিবে, বুঝছস? আর শোন, তোকে একটা কথা বলি, কলেজ লাইফ থেকে না তোর প্রতি আমার খুব হিংসা হতো, কারণ সব ছেলেরা শুধু তোর পিছে পিছে ঘুরতো, আমাকে কেউ পাত্তাই দিত না, কারণ আমি তোর মতন সুন্দর ছিলাম না। কিন্তু এখন দেখ, তুই এত সুন্দরী হয়ে কি হয়েছে, আজকে তোর অবস্থা দেখেছিস? তোর দিকে না আমার মনে হচ্ছে রাস্তায় একটা কুত্তাও তাকাবে না। অবশ্য কি জানিস, কিছুক্ষণ আগেও না তোকে দেখে আমার খারাপ লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুই যদি কলেজে থাকাকালীন অবস্থায় আমাকে হিংসা না করে পড়াশোনার মন দিতি, তাহলে ওয়েল এস্টাবলিশড হতি, আর নিজের টাকায় নিজে চলতে পারতি, অন্তত পক্ষে অন্যের টাকায় নির্ভর হয়ে নিজের জীবন কাটাতে হতো না। তুই তো নিজের বলতে কোনো কিছুই রাখিসনি, নিজের বলতে কোনো কিছুই নাই, যা কিছু দেখাচ্ছিস সবকিছু তোর বয়ফ্রেন্ডের, তোর নিজের কি আছে? তুই তো নিজেই অন্যের টাকায় চলিস। আর তুই আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছিস, তুই আমার হাজবেন্ড সম্পর্কে জানিস? আমার হাজবেন্ডের কথা না হলে বাদই দিলাম, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলছিস। কি এমন খারাপ ড্রেস আমি পরেছি? আমি তো শাড়ি পরেছি। শাড়ি কি এমন খারাপ জিনিস? শাড়ি হচ্ছে বাংলার ঐতিহ্য, সাংস্কৃতিক। আর তুই কিনা বাংলার সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে কথা বলেছিস? তুই কি পরে আছিস? তুই তো ওয়েস্টার্ন ড্রেস পরে আছিস। কি ভাবছিস ওয়েস্টার্ন ড্রেস পরলে তোকে সুন্দর লাগবে? সুন্দর কখন লাগে জানিস? যখন একটা মানুষের মন সুন্দর, তখনই একটা মানুষকে সুন্দর লাগে, বুঝতে পেরেছিস? আর একটা কথা বলি, এরকম শাড়ি পরলেই না মানুষ সস্তা হয়ে যায় না, আর এরকম সুন্দর ড্রেস পরলেই মানুষ সুন্দর হয়ে যায় না, যদি মনটাকে ঠিকঠাক ভাবে সুন্দর না রাখতে পারে। আর শোন, একটা মানুষ যদি শাড়ি পরে তখন তাকে সুন্দর লাগে যদি মনটা তার ভালো থাকে, বুঝতে পেরেছিস? উফ, চুপ কর, আর না তো বড় বড় লেকচার দিস না। তোদের টাকা পয়সা নাই দেখে এরকম সস্তা একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছিস, আর ভালোবাসা দেশের ঐতিহ্য নামে চালিয়ে দিচ্ছিস। আর শোন, আমি না সবকিছু বুঝি, তোর যদি এত টাকা পয়সা থাকতো না, তাহলে তোর চলাফেরা অন্যরকম থাকতো, আমাদের মতো থাকতো, বুঝতে পেরেছিস? এই, তোকে না আমি বললাম আমি শাড়ি পরি নিজের পছন্দ অনুযায়ী, বুঝতে পেরেছিস? আমার পরতে ভালো লাগে তাই পরি, কিন্তু তুই বারবার আমাকে ছোট করেই যাচ্ছিস। আর শোন, আমার হাজবেন্ড এমন একজন মানুষ, আমার হাজবেন্ড কি করে সেটা যদি শুনিস না, তাহলে তোর পা থেকে মাটিটা সরেও যেতে পারে, বুঝতে পেরেছিস? আর শোন, আমি না পোশাক পরে আমার পছন্দ অনুযায়ী, আমার হাজবেন্ড আমাকে জোর করে না, আমার হাজবেন্ড আমার লাইফে পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে, কিন্তু আমি শালীনতা বজায় রেখে চলাফেরা করি, তোর মতো এরকম মডার্ন ড্রেস পরি না। যেহেতু আমি একজন বিবাহিত মেয়ে, আমি বাঙালি, তাই আমি শাড়ি পরি যাতে আমার হাজবেন্ডের সম্মান থাকে, আমার শ্বশুর বাড়ির সম্মান থাকে, বুঝতে পেরেছিস? আর আমার হাজবেন্ডকে নিয়ে তোর অনেক আগ্রহ না, সে কে, কি করে, কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়, তাহলে তোকে বলেই দেয় যে আমার হাজবেন্ড কে। আমার হাজবেন্ড না এই এলাকার ডিসি। ডিসি মানে?
মাহিব, সরি আমার একটু লেট হয়ে গেল, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে আপনি কে? আরে তুমি ওনাকে চিনছো না? উনি তো এলাকার সম্মানিত একজন ডিসি সাহেব, যার কথা এলাকা চলে। ও মেঘ, তুমি চলে এসেছো, ভালোই হয়েছে তুমি একটু লেট করে আসছো। তুমি লেট করে আসাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে মৌ, আমার কলেজে থাকা অবস্থায় সবচাইতে ভালো বন্ধু, কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমার। তুমি হয়তো এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো এখানে কি হচ্ছিল বা কি হচ্ছে। শোন মৌ, তোকে একটা কথা বলি, একটা মানুষের কাজ কর্ম বা ড্রেস আপ কখনোই তার পরিচয় বহন করে না। একটা মানুষ শাড়ি পরতেই পারে, একটা মানুষ নর্মাল ভাবে চলাফেরা করতেই পারে, এটা তার কমফোর্টেবল। সে যেভাবে কমফোর্ট ফিল করবে সে ঠিক সেইভাবেই চলাফেরা করবে। তাই বলে যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে, এটার কিন্তু কোনো মানেই আসে না। শোন, নিজেকে বদলা, মানুষকে মানুষ ভাবতে শুরু কর। সবাইকে না এত অহংকার দেখিয়ে বেড়াস না। টাকার গরম আজ আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক না আজীবন থাকবে। দেখবি বিপদে পড়লে সম্পর্কগুলো এসে তোর সামনে দাঁড়াবে। টাকা অনেক সময় না বিপদ কাটায় না, টাকা সবসময় সাথেও থাকে না। তাই তোকে একটা কথা বলি, মানুষকে একটু সম্মান কর, তুই নিজেও সম্মান পাবি আর অনেক ভালো থাকবি। তাছাড়া তুই যে টাকার গরম দেখিয়ে যাচ্ছিস আমার সাথে, সেটা কিন্তু তোর ইনকামের টাকা না বা তোর একান্ত নিজের টাকা না, সেটা কিন্তু তোর বয়ফ্রেন্ডের টাকা। আজকে যদি তোর বয়ফ্রেন্ড তোকে ফেলে চলে যায় না, তোর কিন্তু নিজে বলতে কোনো কিছুই থাকবে না। তাই আগে নিজে ইনকাম কর, নিজের স্থান শক্ত কর, তারপর অহংকার করা শুরু কর। তখন না হয় মানা যাবে যে তোর নিজের বলতে অনেক কিছু আছে, তাই তুই অহংকার করছিস। আচ্ছা, এটা তোমার বান্ধবী, তোমার কথা শুনে বুঝতে পারলাম যে তোমার বান্ধবী তোমাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছে। সত্যি বলতে কি জানেন, মাহি খুব সহজ সরল জীবনযাপন পছন্দ করে। মাহির মধ্যে কোনো অহংকার নেই। ও চাইলে প্রতিদিন অনেক কিছুই খরচ করতে পারে, কিন্তু সেটাও করে না, কারণ অপচয় করা ভালো না। এনিওয়ে মাহি, চলো। আসি, ভালো থাকবি। নেক, চলো। ভালো থাকবেন। মৌ ভেরি ব্যাড, ওনাকে তুমি চিনো না। উনি একজন সম্মানী ব্যক্তি, মানুষের সাথে কথা বলতে হলে একটু ভদ্রতা বজায় রাখবে অ্যাটলিস্ট, বুঝতে পারছো?